ইতিমধ্যে আমরা সবাই জেনে গিয়েছি যে স্ট্রেঞ্জার থিংস সিজন 5 রিলিজ হয়ে গিয়েছে, আর এটার ঘটনা প্রবাহ নিয়ে আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। স্ট্রেঞ্জার থিংস সিজন 5 এর গল্প শুরু করার আগে আমাদের স্ট্রেঞ্জার থিংস সিজন 4 এর শেষের কিছু দৃশ্য সম্পর্কে জানতে হবে। সিজন 4 এ আমরা দেখেছিলাম 11 এবং তার গ্রুপের সাথে ভেগনার ডেমোগরেনের মারাত্মক লড়াই হয়। এই লড়াইতে তাদের পরাজয় হয়। এখানে ম্যাক্স গুরুতর আহত হলেও জীবিত থাকে এবং সে কোমায় চলে যায়। আর আমরা দেখেছিলাম হপার্স একটি জেলখানায় বন্দী অবস্থায় ছিল। সেখানে সে ডেমোগরগনকে মেরে মুক্ত হয়ে যায় এবং অবশেষে হকিংসে ফিরে এসেছিল। সবকিছু শেষ হওয়ার পরেও উইল আবারও আপসাইড ডাউনের সাথে সংযোগ অনুভব করেছিল, মানে ভ্যাগনা তখনও বেঁচে ছিল। আর এইদিকে পুরো হকিংসের লোকবাসী দেখে যে আপসাইড ডাউন হকিংসকে ক্রাশ করে ফেলেছে। পুরো হকিংস শহরটি 4 ভাগে বিভক্ত হয়ে যায়। আর এই 4টি ফাটলই ছিল আপসাইড ডাউনের 4টি গেট। আর এই 4টি গেটের নাম দেওয়া হয়েছিল G1, G2, G3 এবং G4। আর এভাবে আপসাইড ডাউন হকিংসকে দখল করে নেয়। আর এখান থেকে শুরু হয় স্ট্রেঞ্জার থিংস সিজন 5 এর ঘটনা প্রবাহ। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। এপিসোডের শুরুটা হয় 1983 সালের নভেম্বরের মাসের 3 তারিখে, যেখানে ছোট উইলিয়ামের আপসাইড ডাউনের ছোট ঘরটি দেখানো হয়। সেই ঘরের মধ্যে শুয়ে সে গান শুনছিল আর সে বিড়বিড়িয়ে বলছিল, আমার কি এখানে থাকা উচিত না এখান থেকে চলে যাওয়া উচিত। আর তখনই সেখানে একটি ডেমোগরগন এসে যায়, আর আমরা এটাকে মনস্টার বলে সম্বোধন করব। সেই মনস্টারটা উইলকে তাড়া করছিল। ভয়ে উইল একটি গাছের উপর উঠে যায়। নিজেকে মনস্টারের হাত থেকে বাঁচাতে অন্য গাছে যায়। কোনো মতে সে নিচে পড়ে গেলে মনস্টারটি তাকে টেনে ভেগনার কাছে নিয়ে যায়। এখানে প্রকাশ পায় উইল আসলে ভেগনার সঙ্গে আগেও দেখা করেছিল, যদিও তখন সে অচেতন অবস্থায় ছিল, তাই কিছুই তার মনে নেই। ভেগনা উইলকে দেখে বলে, আমাদের অপেক্ষা শেষ হয়ে গিয়েছে, চলো আমরা আবারও শুরু করি। এরপর বড় বড় শিকড়ের কেন্দ্রস্থল থেকে একটি ডাল উইলিয়ামের মুখে ঢুকিয়ে দেওয়া হয়। কোনো একটা অজানা তরল তার মধ্যে প্রবেশ করানো হয়। এরপর ভেগনা উইলকে উদ্দেশ্য করে বলে, আমার প্রতিটা ইচ্ছে আমরা একসাথে পূরণ করব। এরপর সিন চলে যায় 1987 সালে। সেখানে হলি নামের একটি মেয়ে ছায়ার মধ্যে কিছু একটা দেখতে পায় এবং তাকে হাই দেয়। তখন পেছন থেকে তার মা তাকে সবাইকে ব্রেকফাস্ট করার জন্য ডাকতে বলে। এরপর দেখা যায় সবাই একসাথে বসে নাস্তা করছে। নাস্তা করার পর যে যার মতো কাজের জন্য বেরিয়ে যায়। এখানে উইল, তার মা এবং তার বড় ভাই মাইকের বাড়িতে এসে থাকতে শুরু করেছে। এরপর সিন চলে যায় রবিনের কাছে। এখন সে আর্য হয়ে গিয়েছে এবং হকিংসের ওয়েদার সম্পর্কে সবাইকে বলতে থাকে। সেই সাথে আজকে সে অনেক খুশি ছিল, কারণ আর্য রবিন 500-এরও বেশি শো করে ফেলেছিল। এখন হকিংসের মিলিটারি সেনাবাহিনীদের পাহারা বসানো হয়েছিল, আর অনেকেই হকিংস ছেড়ে চলে গিয়েছে। হকিংসে অনেক ফাটল ধরেছিল, আর সেই ফাটলকে মিলিটারি বেসের লোকজন ভূমিকম্প বলে চালিয়ে দেওয়া হয়। আর সে ফাটা জায়গাগুলোতে লোহার পাত দিয়ে মুজিয়ে দেওয়া হয়েছিল। আর হকিংসে মিলিটারি এক্সেস কন্ট্রোল জোন নামের একটি এরিয়া তৈরি করা হয়েছিল, যেখানে যাওয়া সবার জন্য মানা ছিল। এরপর রবিন মজা করে বলে, আজ রবিন ডেটে যাচ্ছে, কিন্তু কার সাথে যাচ্ছে সেটা বলে না, কারণ যার সাথে যাচ্ছে সে তো আগে থেকেই জানে, এবং তার উদ্দেশ্যে একটি গান চালু করে। কিন্তু এই স্কোয়ার্কার সিস্টেমের কিছু ঝামেলা হওয়ার জন্য সেই গানটি আর চালু হয় না। তখন স্টিভ ডাস্টিনকে ফোন করে সমাধান চায়। ডাস্টিন স্টিভকে ম্যানুয়াল পড়তে বলে এবং রাগ করে ফোনটি কেটে দেয়। ডাস্টিন হেলফেয়ার ক্লাবের একটি টি শার্ট পরেছিল, তাই স্কুলে সবাই তাকে অদ্ভুত ভাবে দেখে। অ্যান্ডি নামের একটি ছেলে এসে তাকে হুমকি ধামকি দেয় আর বলে, হেলফেয়ার এই ক্লাবটি ধ্বংস হয়ে গিয়েছে, তুমি কখনো এটাকে পুনরায় জীবিত করতে পারবে না। এটা নিয়ে তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। এরপর সেখানে লুকাস চলে আসে। লুকাস তার বাস্কেটবল তারকা হওয়ার প্রভাব ব্যবহার করে অ্যান্ডিকে ভয় দেখিয়ে সরিয়ে দেয়। এরপর সেখানে উইল আর মাইকও চলে আসে এবং সবাই মিলে অ্যান্ডিকে ভয় দেখিয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য করে। সবাই অ্যান্ডির মৃত্যুর পর সামহাও এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ডাস্টিন একদমই পারেনি। সে এখনো গভীরভাবে কষ্টে ডুবে মরছে। মাইক ডাস্টিনকে বোঝানোর চেষ্টা করে যে এডি চাইতো তারা ভ্যাগনাকে থামানোর দিকে মনোযোগ দিক, নিজেদের নিয়ে ভাবার সময় এখন না। হফার যা বলেছে তাই আমাদের করতে হবে, তার রুলস এর বিরুদ্ধে যেও না। কিন্তু ডাস্টিন রেগে গিয়ে বলে, কিসের রুলস? আমরা কি কখনো রুলস ফলো করেছি? আমরা সবসময় আমাদের নিজেদের মনের কথা শুনেছি, আর এটাই সত্য। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আমাদেরকে 11কে দেখানো হয়। সে মিলিটারি সেনাবাহিনীর হাত থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছিল, কিন্তু শেষ রক্ষা আর হয় না। মিলিটারি সেনাবাহিনী তার পায়ে গুলি করে দেয়। খুশিতে সেনাবাহিনীরা তার দিকে এগিয়ে আসলে দেখে যে এটা আসলে 11 ছিল না। অন্যদিকে আসল 11কে দেখানো হয়। সে প্র্যাকটিস করছিল তার শক্তির। সেখানে সে হপার্স আর জর্জের সঙ্গে প্রশিক্ষণ করছিল। এল এখন 12 মিনিট 4 সেকেন্ডের রেকর্ড ভেঙেছে, কিন্তু 4 সেকেন্ড বেশি হওয়ার জন্য সে আবারও প্রশিক্ষণটি চালু করতে বলে, কিন্তু এতে
হপার রাজি হয় না, কিন্তু বাধ্য হয়ে হপারকে তার কথা মেনে নিতে হয়, কারণ 11 খুব জেদি একটি মেয়ে ছিল। এরপর সিন চলে যায় স্কোয়ারকে, যেখানে তারা এখনো ম্যানুয়াল খুঁজছিল। এরপর দেখা যায় যে তাদের সমস্যাটা হয়েছিল টাওয়ারের ওপরে। ন্যান্সির কাছে হিরো সাজার জন্য জনথন আর স্টিভ কম্পিটিশন শুরু করে এবং কে আগে গিয়ে সিগন্যালটা ঠিক করতে পারবে সেটা নিয়ে তারা লড়াই শুরু করে দেয় এবং দুজনে একই সাথে ওপরে যায় এবং সিগন্যালটা ঠিক করে নেয়। এরপর আমরা ম্যারিকে দেখি যে বর্ডারের কাছে গার্ডকে এসে তার পরিচয় দিচ্ছে। সে চুপিসারে হকিংসে ঢুকছে ডেলিভারি ড্রাইভার সেজে। এরপর সে স্কোয়ারকে চলে আসে, আসলে এখানে তার ডেলিভারি ছিল। ম্যারি ডেলিভারি জিনিসপত্র নিয়ে সময়ের আগে সেখানে পৌঁছে গিয়েছিল, যা দেখে রবিন আর ন্যান্সি অনেক অবাক হয়ে যায়। ম্যারি আসলে গ্রুপের জন্য অস্ত্র আর কিছু দরকারি জিনিসপত্র এনেছিল এবং সে জানায় যে একটা বার্ন মিশন পরিকল্পনা করা হচ্ছে, মানে আপস অ্যান্ড ডাউনের নির্ধারিত অভিযান চালাবে। এই জন্য তারা আপস অ্যান্ড ডাউনের পোর্টালটাকে পুড়িয়ে আপস অ্যান্ড ডাউনের ভেতরে প্রবেশ করবে। ম্যারি আরো বলে এটাই হতে পারে আমাদের শেষ সুযোগ ভেকনাকে খুঁজে বের করে সবকিছু শেষ করে দেওয়ার। এরপর রবিন কাজে লেগে যায়। রেডিওর মাধ্যমে সে তার সমস্ত বন্ধুদের কোডের মাধ্যমে একটি বার্তা পাঠায়। সবাই মিলে রেডিওর সেই মেসেজটা ডিকোড করে ফেলে। আসলে সেই মেসেজের মাধ্যমে জানানো হয় যে রাতে তাদের প্রস্তুত থাকতে হবে আপসাইড ডাউনের দুনিয়া যাওয়ার জন্য। এরপর তিনটি গ্রুপ যে যার মতো সিক্রেট জায়গায় গিয়ে রাতের প্রস্তুতি শুরু করে দেয়, কে কোন দায়িত্ব নেবে, কে কি করবে। এখানেই আমরা জানতে পারি যে তারা আর্মির কনভেকে অনুসরণ করে আপসাইড ডাউনে ঢোকার পরিকল্পনা করছে। এই গোপন মিশনের নাম ছিল ক্রাউল। ন্যান্সি আর মাইক হপারকে ম্যাকজে অর্থাৎ মিলিটারি এক্সপ্রেস কন্ট্রোল জোনে পাঠানোর জন্য পরিকল্পনা করা হয়। সেখানে তারা পরিকল্পনা করে হপার্স আপসাইড ডাউনে থাকবে আর ওপরে স্টিভ আর জাস্টিন হপারকে ফলো করবে। কাপিলারদের চোখে ফাঁকি দিয়ে তাদের হাতে মাত্র 2 ঘন্টা থাকবে আর এই 2 ঘন্টার মাধ্যমে হপার ভ্যাকনাকে খুঁজে বের করতে পারবে। কিন্তু এই প্ল্যানের মাঝে স্টিভ আর ডাস্টিনের মনে হয় যে ভ্যাকনা হয়তো মারা গিয়েছে, কারণ আগে সিজনে তার যে অবস্থা হয়েছিল তা থেকে বেঁচে থাকা প্রায় অসম্ভবই মনে হয়। এরপর ন্যান্সি আর মাইক বলে যে যদি সে সত্যি বেঁচে থাকে তাহলে গিয়ে তাকে দ্রুত শেষ করতে হবে আর এই পরিস্থিতি থেকে আমাদের বের হতে হবে। তাই তারা এই মিশন বারবার চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা ভ্যাকনাকে খুঁজে পায়, কারণ এইবার ভ্যাকনা ফিরে আসলে পুরো দুনিয়া শেষ করে দেবে। এরপর উইলের মাঝে অদ্ভুত অস্থিরতা শুরু হয়। এরপর সে দেখে যে তার মাথার উপর আকাশটা ঘুরছে, তাই সবাই এসে উইলকে জিজ্ঞেস করে কি হয়েছে, এইগুলো কি ভ্যাকনা করছে তোমার সাথে? তখন উইল বলে হয়তো আমরা মিশনে যাচ্ছি তাই জন্য আমরা হয়তো ভয় পাচ্ছি। তখন লুকাস বলে আমিও ভয় পাচ্ছি, তবে আমার মনে হচ্ছে আমাদের আশেপাশে ভ্যাকনা রয়েছে। ক্লাস বেল বাজতেই তারা আবার স্কুলে ছুটে যায়। এরপর আমরা হলিকে দেখি, সে প্লেগ্রাউন্ডে তার বান্ধবীর সাথে খেলা করছিল। টিচার এসে সবাইকে ক্লাসরুমে যেতে বলে, কিন্তু হলি একজন অচেনা ব্যক্তির সঙ্গে কথা বলতে চায়। এমন ভাবে কথা বলছিল যেন সে তাকে চেনে। কিছুক্ষণ পর টিচার তাকে আনতে গেলে সে দেখে হলি একা একা দাঁড়িয়ে কথা বলছে। এরপর আমরা ম্যাক যেতে দেখে একজন সার্জেন্ট র্যামেরেজ একটা ল্যাবে যায়। সেখানে একজন মহিলা ডক্টর আপসাইড ডাউনে ক্রিয়েচারদের নিয়ে গবেষণা করছিল। সেখানেই তাকে জানানো হয় যে এখন পর্যন্ত আর্মি 11কে খুঁজে পায়নি। এরপর তিনি আরো বলেন তোমাদের কমান্ডারকে বলো আমি এখানে অনেক বাজেভাবে ফেসে গিয়েছি, এখানে সব ইনোসেন্ট মানুষদের মেরে ফেলা হচ্ছে আর আমি কিছুই করতে পারছি না, যত দ্রুত সম্ভব হয় 11কে খুঁজে বের করো। এরপর আমরা 11কে দেখি, যেখানে 11 হফারের সঙ্গে যাওয়ার জেদ করছিল, কিন্তু হফার সরাসরি তাকে না করে দেয় আর এই কথাটা 11 মোটেও ভালো লাগে না। এরপর জয়েজ হফারকে বোঝাতে আসে যে সে যেন 11 সাথে এত দৃঢ় আচরণ না করে। তখন হপার বুঝিয়ে বলে যে আর্মির লোকেরা শুধুমাত্র 11কেই খুঁজছে, তাকে দেখার সাথে সাথে তারা আবারও তাকে বন্দি করে ফেলবে, তাই আমার দায়িত্ব এখন তাকে রক্ষা করা। এরপর আমরা জানতে পারি যে তারা এই মিশনটা আগেও একাধিকবার করেছে, কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে। হপারের মনে হয় এবারও সে একই হবে, আর যদিও তার সামনে এখন ভেকনা আসে তাহলে সে সবার আগে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করবে, কারণ সে নিজের জীবন অকারণে নষ্ট করতে চায় না। হপার বলে আমি চাই না 11-এর কোনো বিপদ হোক, তাকে আমার দরকার, আমি আবারও তাকে হারাতে চাই না। এরপর জয়েস চলে যাওয়ার পর হপার একটি জিনিস বের করে, কিন্তু সেটা কি ছিল সেটা আমাদেরকে দেখানো হয় না। এইদিকে ডাস্টিন একটি এলিমেন্ট রুমে ঢুকে এবং সেখান থেকে একটি সাপ বেছে নেয়। এরপর সিন চলে যায় অ্যান্ডির কাছে। সে তার স্কুলের লকার খুলতে ভেতরে সেই সাপটিকে দেখে এবং সে ভয় পেয়ে যায়, কিন্তু সাপটি মোটেও বিষধর ছিল না। এটা জানার পর স্কুলের সব বাচ্চারা তার উপর হাসতে শুরু করে। এরপর মাইক তার বোন হলির স্কুলে যায়। ভেতরে তার মা টিচারের সঙ্গে কথা বলছিল আর বাইরে হলি বসেছিল। মাইক তখন হলিকে জিজ্ঞেস করে তোমার বন্ধু কি তোমাকে এখনো দেখা দেয়? তখন হলি বলে আমার কল্পনার বন্ধু মিস্টার ওয়ার্ডশিট আসলে আমাকে রক্ষা করার জন্য আসে এবং মাঝে মাঝে বলে হকিংসে নাকি অনেক মনস্টার আছে, তারা
তারা আমাদের মতো বাচ্চাদেরকে খেয়ে ফেলে। মাইক তাকে শান্ত করে বলে মনস্টার বলতে দুনিয়াতে কিছুই নেই, সবই তার কল্পনা। সে তখন কথা ঘোরানোর জন্য আরো অনেক কিছু বলতে থাকে। এরপর সে ডঙ্গিয়ন্স এবং ড্রাগনসের চরিত্রের উদাহরণ দিয়ে তাকে মোটিভেট করে কিভাবে ছোটবেলা সেও এইগুলো থেকে অনুপ্রেরণা পেত। এরপর আমরা সরাসরি ম্যাক্সের অবস্থায় ফিরে যাই। সে এখনো কোমায় রয়েছে। লুকাস বারবার এসে তাকে তার প্রিয় গান শুনিয়ে যায়, কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে গানটির কোনো প্রভাবই এখনো ম্যাক্সের উপর পড়ে না। এরপর আমরা উইলকে দেখি হাসপাতালে হঠাৎ করে রবিনের সাথে তার দেখা হয়ে যায়, কিন্তু রবিন তাকে দেখতে পায় না। এই জন্য সে রবিনকে খোঁজার জন্য তার পিছু নেয়। রবিন সেখানে এসেছিল তার প্রেমিকাকে বলতে যে তাদের ডেট টাচ করা সম্ভব হবে না। পরে রবিন তাকে মিষ্টি কথা বলে শান্ত করে নেয় আর একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করে, কিন্তু এই সব কিছু উইল দেখে ফেলে, যাতে করে তার মধ্যে অদ্ভুত একটি অনুভূতি শুরু হয় এবং হঠাৎ করে তার হাতে থাকা কোল্ড ড্রিঙ্কসটি মাটিতে পড়ে যায় এবং সে ভয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। রবিনও তাকে দৌড়াতে দেখে ফেলে। এরপর ডাস্টিন এডির কবরস্থানে যায়। সেখানে রক্ত দিয়ে লেখা ছিল নরক থেকে এসেছে। পরে দেখা যায় যে সেই সাপটাকে মেরে ফেলে তার রক্ত দিয়ে এই লেখাটা লেখা হয়েছিল, আর এই কাজটা করেছিল অ্যান্ডি। এরপর খুব বাজেভাবে ডাস্টিনকে মারা হয়। এদিকে স্কোয়াডসে সবাই মিলিত হয়। লুকাস ডাস্টিনকে রিস্ক করার চেষ্টা করে, কিন্তু ডাস্টিন কোনো রেসপন্স করে না আর তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখনই সেখানে 11 আর বাকিরা চলে আসে। এই সময় আমরা মাইক আর 11কে কথা বলতে দেখি। মাইক জানায় উইল অনুভব করছে যে তারা ভ্যাগনার খুব কাছাকাছি আছে, কিন্তু ঠিক কতটা সেটি কেউই বুঝতে পারছে না। মাইক আরো বলে যে সে 11-এর সঙ্গে নতুন ভাবে শুরু করতে চায় এবং হকের শহরকেও সে বাঁচাতে চায়। এরপর সবাই প্রস্তুত নেওয়া শুরু করে। এখন যেহেতু ডাস্টিনের কোনো খবর পাওয়া যাচ্ছিল না, তাই স্টিফের সঙ্গে জনাথনকে রাখা হয়। অস্ত্র থেকে শুরু করে সব প্ল্যান তারা বাস্তবায়ন করতে কাজে লেগে পড়ে। স্টিফ আর জনাথন সিগন্যালে ফ্রিকোয়েন্সি দিয়ে আর্মি কনভয়কে ট্র্যাক করবে, কারণ সিগন্যাল ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তারা হপারের সাথে যুক্ত থাকবে এবং জানতে পারবে যে হপার আপসাইড ডাউনে ঠিক কি করছে। এরপর তারা ম্যাক্সের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রওনা হওয়ার আগে হপার জয়েসকে বাই বলে এবং সরাসরি তার মিশনের বেরিয়ে যায়। এরপর হলি দেখে যে তার মা বাবা ঝগড়া করছে। এটা দেখে সে পুরোপুরি বিরক্ত হয়ে গিয়েছে, ফলে সে রুমে গিয়ে কান্না করতে শুরু করে। এই সময় আর্মির দল তাদের মিশন কমপ্লিট করার জন্য আপসাইড ডাউনে সে গেটের দিকে এগোচ্ছে। লাইব্রেরির আশেপাশে পুরো এলাকা আর্মি আগে থেকে সিল করে রেখেছিল। এরপর তারা ফ্লেম ফায়ার ব্যবহার করে আপসাইড ডাউনে সেই জায়গাটা পুড়িয়ে ফেলে এবং সোজা ভেতরে প্রবেশ করে। হপারও সাথে সাথে ভেতরে ঢুকে যায়। আর এইদিকে স্টিভ আর জনাথন হপারের সিগন্যাল অনুসরণ করছিল। শুরুর দিকে সিগন্যাল বেশ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে দুর্ঘটনা ঘটে এবং সব গাড়ি একের পর এক ধাক্কা খেতে লাগে। এতে সিগন্যাল কিছুটা নষ্ট হয়ে যায় আর স্টিভ আর জনাথন সেটি ঠিক করার চেষ্টা করে। এরপর দেখা যায় উইল অনুভব করে যে সেখানে মনস্টার এসে গিয়েছে, আর তখনই সে মনস্টার গুলো আর্মির সবাইকে আক্রমণ করে এবং তাদের মেরে ফেলে। এই বিশৃঙ্খলার মাঝে হপারের গায়ে গুলি লাগে, কিন্তু সৌভাগ্যবশত সেই গুলিটা তার মাংস ভেদ করে বেরিয়ে যায়। একজন আর্মি সদস্য ট্রাক নিয়ে পালাতে চায়, কিন্তু মনস্টার তাকে তাড়া করে এবং তাকেও মেরে ফেলে। এখন পর্যন্ত হপারকে সে লক্ষ্যই করেনি। ট্রাক দুর্ঘটনার পর হপার নিচে নেমে আসে এবং মনস্টারগুলোর মুখোমুখি হওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু মনস্টারগুলো তার দিকে না এগিয়ে অন্যদিকে চলে যায়। এই পুরো ঘটনায় উইল তার ভিশনের মাধ্যমে অনুভব করছিল। এরপর দেখা যায় মনস্টাররা সোজাসুজি পৌঁছে গিয়েছে উইলসের কাছে। অবশেষে তাকে জাগানো হয় আর সে শ্বাসকষ্ট অবস্থায় থাকায় সবাইকে জানায় যে তার দেখা অনুযায়ী এবার ন্যান্সির পরিবারই হবে ভেগনার পরবর্তী শিকার। ন্যান্সি হতবাক হয়ে পড়ে এবং 11কে নিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা হয়। এইদিকে হঠাৎ করে হলির ঘরে অদ্ভুত কম্পন শুরু হয়। বিদ্যুৎ ওঠানামা করে, এর মানে দানবটি খুব কাছাকাছি চলে এসেছে। হঠাৎ ছাদ ফেটে লাল আলোর সাথে বিশাল দানব নেমে আসে, যেন নরকের দরজা খুলে গিয়েছে। হলি চিৎকার করতে থাকে, কিন্তু তার মা তখন বাথরুমে গান শুনছিল বলে তার চিৎকার শুনতে পায় না, আর তার বাবা ছিল বাড়ির বাইরে। দানবটি হলিকে ধরে মাটিতে ফেলে দেয়, কিন্তু সে কোনোভাবে পালিয়ে মায়ের কাছে যায়। হলি তার মাকে মনস্টারের কথা বলে, কিন্তু তার মা বলে এটা তোমার দুঃস্বপ্ন, তোমার সাথে এমনটা কিছুই হয়নি। তখনই তার মা হলির মাথাতে রক্ত দেখতে পায় আর সাথে সাথে সেখানে মনস্টারও চলে আসে। এইদিকে সবাই মিলে ন্যান্সির বাসার দিকে আসতে থাকে। মনস্টারের হাত থেকে বাঁচার জন্য ন্যান্সির মা কাছের বোতল দিয়ে মনস্টারকে আঘাত করতে থাকে। এরপর দেখা যায় ঠিক তখনই 11 আর ন্যান্সি এসে পৌঁছায়। তারা দৃশ্য দেখে স্তম্ভ হয়ে যায়, মেঝেতে রক্ত দেখতে পায়, সাথে তার মা পড়ে আছে। এরপর দেখানো হয় কিভাবে ন্যান্সির মাকে আঘাত করা হয়েছিল, আর সেই জায়গায় একটি পোর্টাল তৈরি হয়। সেই পোর্টালের ভেতরে 11 ঢুকে পড়ে হলিকে খোঁজার জন্য। এরপর ন্যান্সি তার মাকে হসপিটালে নিয়ে যায়। তার মায়ের কন্ডিশন অনেক খারাপ
খারাপ ছিল। এরপর সে ওয়াশরুমে যায় হাতে লেগে থাকা রক্ত পরিষ্কার করতে, কিন্তু কোনোভাবেই সে রক্ত পরিষ্কার হচ্ছিল না। সে অনেক ভয় পেয়ে গিয়েছিল। এরপর হাসপাতালে বসে ন্যান্সি আর মাইক কথা বলছিল। ন্যান্সি নিজেকে দোষারোপ করতে থাকে। তখন মাইক বলে, আমরা কখনোই জানতাম না এমনটা হবে, আর এটা তো কখনোই ভাবিনি যে আমাদের সবাইকে রেখে হলিকে নিয়ে যাবে। তখন ন্যান্সি বলে, আমরা সব জানতাম, ভেগনা আগে থেকে আমাদের সব বলেছিল, শুধু সে 4 গেটের কথা বলেনি, সাথে আরো বলেছিল মা বাবার হলি সবাই মারা যাবে, কিন্তু আমরা তার কথা বিশ্বাস করিনি। এখন সে ফিরে এসেছে তার প্রতিশোধ নিতে আর আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য। সবাইকে যেভাবে মেরে ফেলেছে আমাদেরকেও সে মেরে ফেলবে। তখন লুকাস বলে, আমার মনে হয় না যে সে আমাদেরকে শাস্তি দিতে চায়। ভেগনা কোনো কাজ এমনি এমনি ছাড়ে না, হয়তো তার কোনো পরিকল্পনা আছে, আর না হলে সে তোমার মা বাবার হলিকে মেরেই ফেলতো, জীবিত রাখতো না। এর মধ্যে হয়তো কোনো কিছু রহস্য রয়েছে যা তুমিও জানো না, আমিও জানি না। চিন্তা করে দেখো, কয়েক বছর আগে ঠিক উইলও এইভাবে হারিয়ে গিয়েছিল, আর ঠিক একই সময় তখন সে আরো ব্যাখ্যা করে, উইল 12 নভেম্বর হারিয়ে গিয়েছিল, আর ঠিক 6 দিন পর সবকিছুই বদলে গিয়েছিল। আর হলিকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে সেটা হচ্ছে 11। এরপর ন্যান্সির বাড়িতে তদন্ত করা হয়। তখন একজন জিজ্ঞেস করে, মহিলাটার মেয়ে কি এখানে একা এসেছিল? আরেকজন বলে, হ্যাঁ একা এসেছিল। এরপর সেই লোকটি বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করার জন্য সবাইকে আদেশ দেয়। এরপর আমরা 11কে দেখতে পাই, সে এখন আপসাইড ডাউনে রয়েছে। হঠাৎ কেউ আসার শব্দ শুনে সে সতর্ক হয়ে যায় এবং তার উপর আক্রমণ করে, কিন্তু দেখা যায় সে আসলে হপার ছিল। সে দ্রুত দৌড়িয়ে গিয়ে হপারের কাছে ক্ষমা চায়। হপার জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তোমার এখনই এখান থেকে বের হওয়া উচিত। কিন্তু 11 কিছুই শুনে না। সে তার হাত থেকে টর্চ নিয়ে দেখে ভেগনার অনুসারী সেই মনস্টারের রক্তের দাগ। সে বুঝিয়ে দেয় সম্ভবত মনস্টারটির কিছু শক্তি হারিয়ে গিয়েছে, আর রক্ত একেবারেই তাজা, মানে ভেগনা ঠিক এখানেই রয়েছে। সে দ্রুত হপারকে জানায়, হলি এখন ভেগনার নিয়ন্ত্রণে, সময় নষ্ট করার সুযোগ নেই। ওইদিকে উইল তার মায়ের সঙ্গে বসে নিজের অনুভূতিগুলো ব্যাখ্যা করে। সে জানায় ভেগনা যা করেছে সব যেন নিজেও দেখতে পায়। মাঝে মাঝে মনে হয় তার জায়গাতেই সে আছে। এমনকি ভেগনা আঘাত পেলেও উইলও ব্যথা অনুভব করে, যদিও কেন এমনটা হয় সে জানে না। সে মাকে জানায় যেদিন তাকে অপহরণ করা হয়েছিল সেই সময় থেকে তার জীবনটা একদমই বদলে গিয়েছে। মাঝে মাঝে মাথার নিচে অদ্ভুত যন্ত্রণা হয়, কিন্তু সাম্প্রতিক সময়ে এই ব্যথাটা আরো অনেক বেড়েছে। ঘটনাগুলো যত এগোচ্ছে সবকিছু যেন শেষের দিকে এগোচ্ছে। এই সময় রবিন নিচে নেমে এসে উইলকে রেডিওর সঙ্গে তুলনা করে ব্যাখ্যা করে। যেহেতু ভেগনা আশেপাশে থাকলে উইল তার উপস্থিত অনুভব করতে পারে, তাই রবিন তাকে অ্যান্টিনের সাথে তুলনা করে। সে আরো বলে, ভেগনা যখন এক পা ফেলে তুমিও তখন তা টের পাও। উইল তার কথা ঠিক মনে করে, আর সে জানায় 2 দিন আগে সে নিজেকে স্কুলে দেখেছিল, অর্থাৎ ভেগনা হয়তো সত্যি হলির দিকে এগোচ্ছিল। মা ভয়ে ভয়ে ওই ধারণা উইলের মাথা থেকে মুছে দিতে চায়। জর্জিয়াস রবিনের দিকেও বিরক্ত ভাবে তাকায়, কারণ সে চায় না তার ছেলে আবারও ভেগনার সাথে জড়াক। তাই রবিন সেখান থেকে চলে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে একটা অজুহাত বানায়। ওয়াকি টকিতে নাকি লাল বাতি জ্বলছে, মানে ত্রুটি আছে, আর এই সব কিছুই ছিল তার নাটক, যেন সে উইলকে তার মা থেকে আলাদা করে নিতে পারে। এরপর রবিন উইলকে বলে সে চায় না উইলের মায়ের কথায় সে ভেসে যাক। হোলিকে বাঁচাতে উইলের শক্তি লাগবে, কারণ তার ক্ষমতা এখন আর সাধারণেই। সে তাকে বুঝিয়ে দেয় উইল এখন যেন এক সুপার হিরো। উইল তার কথা বিশ্বাস করে এবং দুজনে দ্রুত স্কুলে ছুটে যায়। হলি স্কুলে ঠিক কি দেখেছিল সে স্মৃতি অনুসরণ করে। ওইদিকে অবশেষে ডাস্টিনকে দেখা যায় একেবারে আহত অবস্থায়, কিন্তু ওর সাথে কি হয়েছিল তা তার বন্ধুদেরকে বলে না। সে ইম্পর্টেন্ট কাজের সময় এই অবস্থায় পড়েছিল বলে সবাই তাকে বকাঝকা করে, আর বলে এখন এইসব করার সময় নয়, তাদের আরো গুরুত্বপূর্ণ কাজ আছে। তারা শব্দের সিগন্যাল অনুসরণ করার চেষ্টা চালিয়ে যায়। জর্জিয়া তার ছেলে জনাথনের সাথে কথা বলে আর তাকে জিজ্ঞেস করে রবিন যে যন্ত্রের ত্রুটির কথা বলেছিল সেটা কি। তারা কেউই উত্তর দিতে পারে না, ফলে মা বুঝে যায় রবিন তাকে মিথ্যা কথা বলেছে। এইদিকে রবিন আর উইল সবকিছু বুঝে যায়। উইল ভবিষ্যৎ দেখেনি, বরং ভেগনার ভেতর থেকে তাকে দেখানো হয়েছে। সে দেখেছে ভেগনা কিভাবে তার শিকার বেছে নিয়েছে। এইদিকে হাসপাতালে মাইক কফি নিতে গিয়ে একটি বই দেখে, যা দেখে হলির কল্পনা সেই চরিত্রটার কথা মনে পড়ে যায়। মাইকে হলি এ বিষয়ে আগেও বলেছিল। সে ন্যান্সির সঙ্গে আলোচনা করে। হলি বলেছিল ওই কল্পনার চরিত্র নাকি বলেছিল তাদের দুনিয়াতে দানব আছে এবং সে এসে তাকে সেগুলো থেকে রক্ষা করবে। মাইকের সন্দেহ হতে শুরু করে হয়তো চরিত্রটা মোটেও কাল্পনিক নয়, বরং সত্যিকারের কেউ, যে হলিকে নেওয়ার জন্য এতদিন প্রস্তুত নিয়েছিল, যেমনটা সে উইলের ক্ষেত্রেও করেছিল। তারা সিদ্ধান্ত নেয় হলির মায়ের সঙ্গে কথা বলবে, কিন্তু হাসপাতালে কেউ তাদের ভেতরে ঢুকতে দেয় না। এতটাই অস্বাভাবিক যে ন্যান্সির সন্দেহ আরো বেড়ে যায়। নার্স ডক্টরকে জানালে ডক্টর অদ্ভুতভাবে
উত্তর দেয় হলির মা নাকি গলায় আঘাত পেয়েছে, তাই কথা বলতে পারবে না, সে তাদের ফিরিয়ে দিতে চায়। ন্যান্সির কাছে ব্যাপারটা আরো সন্দেহজনক লাগে, তাই ন্যান্সি নার্স সাজে এবং মাইকে রোগী বানিয়ে তারা ভেতরে ঢুকে এবং তাদের পরিকল্পনা সফল হয়। ডাক্তার পাশ দিয়ে গেলেও তাদের চিনতে পারে না। তারা তাদের মায়ের কাছে গিয়ে তাকে আশ্বস্ত করে এবং অনুরোধ করে যা জানে তা যেন সে লিখে দেয়। ন্যান্সির মা লিখে জানায় যে শেষ দিন হলিকে স্কুলে দেখা গিয়েছিল, সে নাকি একা একা নিজের সাথে কথা বলছিল। সেই রাতে একজন লোক নাকি তাকে নিতে আসবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, আর বর্ণনা ছিল লম্বা, ফর্সা, হালকা সোনালী রঙের, আর তার নাম ছিল হেনরি। নাম শুনে ন্যান্সি আর মাইক হতবাক হয়ে যায়। বর্তমান সময়ে আমরা দেখি হেনরি সত্যি হলির হাত ধরে তাকে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে। জায়গাটি যেন হলির স্বপ্নের মতো। অন্যদিকে 11 আর হপার অবশেষে আসল গেটের কাছে পৌঁছিয়ে যায়, যা ভ্যাগনার জীবনের টিস্যু দিয়ে তৈরি করা এক বিশাল আকৃতির দেওয়াল ছিল। তারা বুঝতে পারে যে তারা এই দেওয়ালটা ভেদ করতে পারবে না। দেওয়ালের ঠিক সামনেই হলির জুতাও পড়েছিল। 11 আর হপার দুজন মিলে দেওয়ালটাকে খোলার চেষ্টা করে। 11 তার শক্তি দিয়ে চাপ দেয়, আর হপার চেষ্টা করে যতটা পারে সেই শিরাযুক্ত অংশগুলো কাটতে, কিন্তু তাদের কারোই ক্ষমতা যথেষ্ট ছিল না। দেওয়ালটা তাদের চেয়েও বেশি শক্তিশালী ছিল। তারা যতটুকুই ফাঁকা তৈরি করেছিল, মুহূর্তে আবারও সেটা জোড়া লেগে যায়। তবুও 11 হাল ছাড়ে না। সে ঠিক করে এবার তাকে শক্তি দিতে হবে, তাই সে হপারের কাছে কিছু খাবার চায়। হপার থেকে শুকনো মাংসের ছোট একটা কৌটা দেয়, কিন্তু 11 সেটা তার মুখের সামনে ছুঁড়ে ফেলে দেয়, কারণ এই কৌটাটা ছিল ছোট, আর 11 তো এইসব খাবার পছন্দই করে না। তখন হপার মজা করে বলে, আমি তো একাই আসবো ভেবেছিলাম, জানতাম না আর কেউ আমার সঙ্গে আপসাইড ডাউনে ঢুকবে। অবশেষে 11 বাধ্য হয়ে সেই মাংসটা খেয়ে ফেলে। ঠিক সেই মুহূর্তে তারা দেখে সেনাবাহিনীর গাড়িগুলো তাদের দিকে এগিয়ে আসছে, আর সেগুলো তরঙ্গ কম্পন প্রচন্ড শক্তিশালী ছিল, কারণ সেই সৈন্যদের শৈলেও আছে ভেগনার জিনের কিছু অংশ। এইদিকে জয়েস উইলকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অবশেষে রাস্তায় তাকে পেয়েও যায় আর বকাঝকা করতে থাকে। তখন উইল মায়ের ওপর অনেক রেগে যায় আর বলে, আমি এখন বড় হয়ে গিয়েছি। তখন জয়েস বলে, মুখ সামলে কথা বলো, আমি তোমার মা। তখন উইল বলে, তাই বলে কি তুমি সবসময় ঠিক হবে? এমনটা না, তোমার আগের পরিকল্পনাটা অনেক বাজে ছিল। আমি চাই সবাইকে সুরক্ষিত রাখতে, কিন্তু হাত গুটিয়ে বসে থাকলে কিছুতেই তা হবে না। আমাদেরকে বের হয়ে এই সমস্যার মোকাবেলা করতে হবে। ভেগনা এত তাড়াতাড়ি থামবে না, সে আরো বাচ্চাদেরকে কিডন্যাপ করবে। আমরা চাইলে তাকে থামাতে পারি। উইল তার মাকে হুমকি দিয়ে বলে, এরপর থেকে তুমি যদি আমাকে বাচ্চাদের মতো লুকিয়ে রাখতে চাও, আমি এটা কখনোই মেনে নেব না। এরপর স্কুলে হেনরিকে দেখানো হয়, সে তার পরবর্তী শিকার বানাতে চায় ডেরেককে। আর আমরা সবাই অবশ্যই হেনরিকে চিনি। সে আসলে সেই সাইকো যাকে আমরা ভেগনা নামে চিনি। এখন সে হেনরি রূপে এসেছে আর হলিকে নিজের বাড়িতে রেখে আদর যত্ন করছে এবং ভালো মানুষের অভিনয় করছে। সে হলিকে বলে, আমি তোমার জন্য এমন আরেকজনকে আনবো যাকে তুমি খুব পছন্দ করো। কিন্তু যখন সে হলিকে তার স্কুলে সেই ছেলেটির কথা মনে করিয়ে দেয়, হলির মুখটা বিগড়ে যায়, কারণ ছেলেটিকে সে পছন্দই করে না। তখন হেনরি তাকে আশ্বস্ত করে বলে, তোমার মা বাবা ভালো আছেন, তারা জেনে খুশি হবে যে তুমি এখানে নিরাপদে আছো। তবে আমি না থাকলে অবশ্যই তুমি কখনোই বাড়ির বাইরে যেও না, বিশেষ করে ওই জঙ্গলে যাবে না। আর যদি সেই ছেলে তোমাকে বিরক্ত করে, তাহলে তুমি এসে আমাকে খবর দিও। হেনরি বেরিয়ে গেলে হলি পেছন ফিরে তাকে বিদায় জানাতে চায়, কিন্তু সেখানে কেউই ছিল না। তার বুকটা ধক করে ওঠে, কিন্তু সে নিজেকে সামলে নেয় এবং নতুন পরিবেশটা উপভোগ করার সিদ্ধান্ত নেয়। এইদিকে মিলিটারি সেনাবাহিনীরা কাছাকাছি আসায় হপার আর 11কে লুকাতে হয়। 11-এর শরীরের চার্জ শেষ হয়ে গিয়েছিল, ফলে সে অনেক দুর্বল হয়ে যায়। সেনারা তাদের গাড়ি থেকে নেমে মনস্টারের দরজায় হিসু করে দেয়। এরপর সেখানে হপার আর মিলিটারি সেনাবাহিনীর সাথে জবরদস্ত মারামারি চলে, কিন্তু এক পর্যায়ে হপার হাঁপিয়ে গেলে সে আর কিছুই করতে পারে না। তখন অনেক কষ্ট করে 11 মিলিটারি সেনাবাহিনীর ওপর আক্রমণ করে তার শক্তির মাধ্যমে। একে একে সবাইকে 11 ঘায়েল করে দেয়, শুধুমাত্র একজন সেনাকে তারা বন্দী করে রেখেছিল। এইদিকে আবারও হলিকে দেখানো হয়, সে আলমারি খুলে একের পর এক সুন্দর পোশাক পরতে থাকে। সে একটি প্রিন্সেসের মতো জামা পরে নেয় এবং হঠাৎ করে দরজায় ধাক্কাধাক্কি শব্দ শুনতে পায়। হলি ভাবে নিশ্চয়ই সে বিরক্তকর ছেলেরা এসেছে, কিন্তু দরজা খুলতে সে কাউকে এখানে দেখতে পায় না। এরপর সে চিঠির বক্স দেখলে সেখানে একটি খাম পায়, সেখানে লেখা ছিল জঙ্গলে দেখা করো, আর সাথে দেওয়া ছিল ছোট একটা দিক নির্দেশনার কম্পাস, আর সে চিঠিতে আঁকা ছিল মানচিত্র। এরপর মানচিত্র খুলে দেখে যে পূর্বের দিকে একটি নির্দিষ্ট স্থানে তাকে যেতে বলা হয়েছে, কিন্তু হেনরি তাকে পই পই করে মানা করে দিয়েছিল ওই দিকে যেতে। তারপরেও সে সিদ্ধান্ত নেয় সে সেখানে যাবে। তবে সে এক মুহূর্তে হেনরির কথা মনে করে। তারপর নানা দ্বিধার পর সে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে উইল সবার সাথে মিলিত হয়ে ব্যাখ্যা করে সে আর রবিন কি কি আবিষ্কার করেছে। সে বলে, আমি রবিন
রবিনের সাথে স্কুলে গিয়েছিলাম। এরপর হঠাৎ যেসব দৃশ্য দেখেছিলাম যা হলির কিডন্যাপের সাথে একদম হুবহু মিলে যায়, আমি সেখানে ভেগনার চোখ দিয়ে দেখেছিলাম এই স্কুলে ডেরেক নামের ছেলেটি তার পরবর্তী শিকার হতে চলছে। উইল ব্যাখ্যা করে তাদের যেভাবেই হোক সেই ছেলেটাকে বাঁচাতে হবে। তার বন্ধুদের মাথায় প্রশ্ন আসে উইল কিভাবে ভেগনার ভেতর থেকে ভিকটিমদের চোখ দিয়ে দেখতে পায়। তখন রবিন আর ন্যান্সি ব্যাখ্যা করে ভেগনা হচ্ছে এমন একটি সিরিয়াল কিলার যে তার টার্গেটের মস্তিষ্কে ঢুকে পড়ে আর তাদের নিয়ন্ত্রণ করে। আর যেহেতু ভেগনার শক্তির একটা বড় অংশ এখনো উইলের মধ্যে আছে, তাই সে ঠিক ভেগনার মতনই সব অনুভব করতে পারে। এরপর তারা মানচিত্র বের করে সামনে কিভাবে এগোবে তা ঠিক করতে থাকে। তাদের পরিকল্পনা ছিল ডেরেককে যেভাবেই হোক কিডন্যাপ করে এমন জায়গায় রাখা হবে যেখানে কেউই তার ক্ষতি করতে পারবে না, আর তার চোখে কালো কাপড় দিয়ে বাঁধা হবে। আর ঠিক সেই সময় তারা ডেরেকের বাড়িতে ভেগনার পাঠানো মনস্টারকে কাবু করবে। এটা শুনে অনেকেই বলে একজন বাচ্চাকে কিডন্যাপ করা উচিত হবে না, কিন্তু জয়েস তাদেরকে বোঝায় যে এটা কোনো কিডন্যাপ নয়, আমরা সেই ছেলেটিকে বাঁচাতে চাই। উইল তার মাকে সাপোর্ট করতে দেখে সে খুবই খুশি হয়। এরপর তারা ভাবে যে যদি মনস্টারকে ধরার সময় তাদের পরিবারের কেউ যদি জেগে যায় তাহলে তাদেরকে জেলের ভাত খাওয়াবে। এই জন্য তারা পরিকল্পনা করে ডেরেকের পুরো পরিবারকে ঘুমের ওষুধ খাওয়াবে। কিন্তু প্রশ্ন উঠে এই কাজটা তারা করবে কিভাবে। এরপর লোকাস তার বোন এরিকার কাছে যায়, কিন্তু এরিকার সাথে ডেরেকের বড় বোনের তেমনটা বনে না। এই জন্য এরিকা কাজটি করতে রাজি হয় না, কিন্তু লোকাস সবকিছু এক্সপ্লেন করে যে হলিকে খুঁজে বের করার জন্য আমাদের তার সাহায্য দরকার। তখন এরিকা রাজি হয়ে যায়। হপার আর 11কে দেখানো হয় তারা সে বন্দি সৈনিককে নিয়ে কথা বলছিল। 11 বলে আমি তোমার কথা শুনে ফেলেছি, ওই সৈনিক তাহলে শুশু করেছে। তখন হপার বলে এতে আমাদের কি আসে যায়। 11 বলে নিশ্চয়ই সে সৈনিক সেই দাল সম্পর্কে জানে, তাই হয়তো সে এই কাজটি করেছে। তার কাছ থেকে আমরা মনে হয় অনেক তথ্য পেতে পারি। তাদের দুজনের মধ্যে অনেক তর্কতর্কি হয়। 11 বলে আমাকে 20 মিনিট সময় দাও, আমি তার মাথা থেকে সব তথ্য বের করে নেব। 11 জেদের ঠেলায় হপার রাজি হয়ে যায়। এরপর হপার সৈনিককে জিজ্ঞাসাবাদ শুরু করে। হপার বলে তুমি নাকি দেশ রক্ষার সৈনিক, আমিও সেনাবাহিনীতে ছিলাম, আমি জানি কারা দেশের জন্য লড়াই করে আর কাদের গোপনে পাঠানো হয়। আর আমি এটাও জানি তোমাদের লক্ষ্য আপসাইড ডাউনের প্রাণীগুলোকে ধরার পর তাদের ক্লোন তৈরি করা, এরপর সবকিছুর উপর নিয়ন্ত্রণ চালানো। শেষে তো দেখি তোমরা একটা ছোট মেয়ের পেছনে হিংস্র কুকুরের মতো লেগে আছো। সৈনিক খেপে উঠে বলে ও মেয়ে নয়, ও একটা দানব। এতে তাদের আসল উদ্দেশ্য পরিষ্কার হয়ে যায়। তারা 11কেও ধরতে চায় আর পরীক্ষা নিরীক্ষা করতে চায়, যেমন ভাবে তারা সবকিছুর উপর পরীক্ষা নিরীক্ষা চালায়। সৈনিককে জিজ্ঞেস করতে করতে হপার বলে তোমরা কি ডক্টর কে সম্পর্কে কিছু জানো। দূরে দাঁড়িয়ে থাকে 11 সৈনিকের মস্তিষ্কে ঢোকার চেষ্টা করে, ঠিক যেমনটা ভেগনা করে। এতে 11 প্রচন্ড কষ্ট পায়। সৈনিক যন্ত্রণায় চিৎকার করে ওঠে। তবু 11 দেখতে পায় গোপন লেবের ভেতরে কি যেন আছে। সে বন্ধ দরজাটা, যেটার পেছনে তার জন্য সবচেয়ে বড় দুর্বলতা লুকিয়ে আছে। সে ল্যাবের ভেতরে হাঁটতে থাকে আর তার মন থাকে সেই দরজাটার দিকে। হপার জিজ্ঞেস করে দরজার ভেতরে কি আছে বলো, আর যদি না বলো 11 তোমার মাথার খুলি উড়িয়ে দেবে। তখন 11 সৈনিকের মস্তিষ্কে অনেক শক্তি প্রয়োগ করে, ফলে সৈনিক অনেক কষ্ট পায়। এরপরও সে মুখ খুলে না। ঠিক তখনই ঘোর কেটে আসে। 11 জোরে চিৎকার করে ওঠে। হপার দৌড়ে তার কাছে যায়। তখন 11 হপারকে জানায় ভেতরে তার মতো শক্তিশালী কেউ আছে। এইদিকে উইলের পরিকল্পনা অনুযায়ী এরিকা টিনাদের পরিবারের জন্য প্যানকেক বানিয়ে নিয়ে যায় এবং এমন ভাব করে যেন এতদিনের ঝগড়া ভুলে সে ডেরেকের বোনের সঙ্গে সম্পর্ক ঠিক করতে এসেছে। সবাই বসে কেক খাচ্ছিল, কিন্তু এরিকা আসলে খাবার ভান করছিল আর খাবারটা টেবিলের ফাঁকে লুকিয়ে রাখছিল। ডেরেকের বোন শুধু খেতে অস্বীকার করে, কারণ সে তখন ডায়েটে ছিল। এরিকা আর টিনা খাবার নিয়ে তর্ক করতে থাকে। এরই মধ্যে একে একে করে টিনার মা, বাবা, ভাই সবাই অজ্ঞান হয়ে যায়, যা দেখে টিনা এরিকাকে অ্যাম্বুলেন্স আনতে বলে। তখন এরিকা হঠাৎ উঠে বলে আমি তোমাকে আগেই বলেছিলাম প্যানকেকটি খেয়ে ফেলো, এখন নাও ঠালা বুঝো। এরপর সে ইনজেকশন বের করে তাকে পুশ করে অজ্ঞান করে ফেলে। পরিকল্পনা অনুযায়ী সবাই ডেরেকের পরিবারকে তাদের ঘর থেকে সরিয়ে ফেলে। এরপর তারা ভেগনা দানবের জন্য ফাঁদ পেতে রাখতে শুরু করে। সেখানে তারা ধাতব কাঁটা তার, বিস্ফোরক সব প্রস্তুত করে রাখে। এইদিকে উইল টেনশনে থাকে এবং নিজের মাকে বলে যে সে মিথ্যে বলেছে, তার অনুমতি ছাড়া যে কোনো কাজ সে কখনোই করবে না। সে প্রতিশ্রুতি দেয় যে সবকিছু ঠিক হয়ে যাবে, তারা ছোট বাচ্চাদেরকে বাঁচাবে এবং হলিকেও খুঁজে পাবে। এর মধ্যে ডেরেকের বাড়িতে সে মনস্টারটি হাজির হয় এবং একটি নতুন গেট খুলে যায়। আর মনস্টারের জন্য ফাঁদগুলো আগে থেকে প্রস্তুত ছিল। আর লোকাসকে ইচ্ছা করে টোপ হিসেবে রাখা হয় যাতে দানবটি তাকে অনুসরণ করে। দানবটি প্রথমে সব ফাঁদে পড়ে, এমনকি আগুনেও পড়ে যায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে পালিয়ে যায়। তারা তার পেছনে ধাওয়া করে আর ডাস্টিন রেডিওতে সংকেত ব্যবহার করে দানবটির অবস্থান জানতে থাকে। এইদিকে উইল, তার মা, রবিন সবাই মিলে ডেরেক আর তার পরিবারের সঙ্গে অপেক্ষা করছিল। তখনই হঠাৎ করে উইল বলে উঠে
দেখে ওটা আমাদের কাছে আসছে, এখনই আসছে। এইদিকে হলি হাঁটতে হাঁটতে একটি বিশাল গুহার সামনে পৌঁছায়। কাছে যেতেই তার বুক কেঁপে ওঠে। সে চিৎকার করে হেনরিকে ডাকতে থাকে। এরপর দূরে একটি ছায়া দ্রুত চলতে দেখি সে ভয় পেয়ে লুকিয়ে যায় আর হেনরির বাড়ি থেকে আনা লোহার শিকটা শক্ত করে ধরে। কিন্তু এখানে অবাক করার মতো ঘটনা ঘটে। গুহার ভেতরে যে ছায়াটি দেখিয়েছিল সেটা ছিল ম্যাক্স। কিন্তু প্রশ্ন হলো ম্যাক্স তো কোমায় শুয়ে আছে, তাহলে এটা কে? এই প্রশ্নের উত্তর আমরা একটু পরেই জানতে পারবো। এরপর গল্পটি এপিসোড 4 চলে যায়। ডিরেক্ট ছটফট করতে থাকে। তখন জয়েস তাকে বোঝানোর চেষ্টা করে আমরা কোনো খারাপ মানুষ না, আমরা একটি মনস্টার থেকে তোমাকে বাঁচাতে চেষ্টা করছি। কিন্তু উল্টো ডিরেক্ট তাদেরকে মনস্টার বলে সম্বোধন করে। এরপর সে নিজেকে মুক্ত করে সবার কাছ থেকে পালাতে থাকে এবং একটি চিলেকোঠে উঠে যায়। আসলে ডিরেক্টও মিস্টার ওয়ার্ডশিটকে দেখছিল এবং সে মনে করতো ওয়ার্ডশিট তাকে মনস্টারের হাত থেকে রক্ষা করবে। তাই সে সবাইকে বলে ওয়ার্ডশিট আমাকে প্রতিশ্রুতি দেয় সে আমাকে মনস্টারের হাত থেকে রক্ষা করবে। কিন্তু সবাই যখন বলে মিস্টার ওয়ার্ডশিট একজন দানব, সে একদমই মানতে নারাজ যে ওয়ার্ডশিট একজন মনস্টার। এরপর উইল মনস্টার আসার অনুভব করে। তখনই দরজায় মনস্টার চলে আসে। জয়েস কুড়াল নিয়ে দরজার সামনে দাঁড়ায় আর মনস্টারকে মোকাবেলা করে। আর আমরা দেখি দানবের সাথে উইলের শরীরের কানেকশন আছে, কারণ মনস্টার যখন ব্যথা পাচ্ছিল একই সময় উইলও নিজের শরীরে ব্যথা পাচ্ছিল। এরপর কিছুক্ষণ সেখানে মনস্টারের সাথে লড়াই হওয়ার পর মনস্টারটি একটি পোর্টাল খুলে আপসাইড ডাউনে ঢুকে যায়। ডাস্টিন স্টিভকে তার পিছু নিতে বলে, কিন্তু স্টিভ রাজি হয় না। অনেক কথা বলার পর শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায় আর সে পোর্টাল বন্ধ হওয়ার কিছু সময় আগে তারা গাড়ি নিয়ে আপসাইড ডাউনে পৌঁছিয়ে যায় আর মনস্টারটির পিছু নিতে থাকে। এদিকে উইল ভীষণ দেখে অনেক ভয় পেয়ে যায়। এরপর কি হবে জানি না, তবে আই পার্সোনালি ফিল দ্যাট যদি ডেমো মর্গানদেরকে মেরে ফেলা হয় তাহলে উইলের কি হবে। এরপর আমরা মিলিটারি পুলিশ অফিসারদেরকে দেখি যারা প্রতিটি বাড়িতে গিয়ে গিয়ে বাচ্চাদের তাদের সাথে নিয়ে যায়। এরপর উইল দরজায় একটি ছবি আঁকে, তবে সেই ছবিটা কি ছিল সেটা সে জানে না, কিন্তু সে অনুভব করতে পারে এই জিনিসটা হেনরির কাছে অনেক গুরুত্বপূর্ণ। এরপর জয় জিজ্ঞেস করে তুমি কি হলিকে কোথাও দেখেছো? তখন উইল তার পেছনে দেখা সবকিছু তাদেরকে বলতে থাকে। উইলের পেছনে সে দেখে আপসাইড ডাউনে অনেকগুলো বাচ্চাকে বন্দি করে রাখা হয়েছে, যেখানে হলিও রয়েছে। তবে হেনরির হলির পরে টার্গেট ছিল ডেরেক, কিন্তু ভাগ্যক্রমে সে বেঁচে গিয়েছিল। তবে হেনরির টার্গেট ছিল মোট 12টি বাচ্চাগুলো নিয়ে সে কি করবে সেটা আমরা জানি না। এরপর সেখানে মাইগাল লুকাস এসে বলে মিলিটারি পুলিশরা সব বাচ্চাদের তাদের গাড়িতে করে নিয়ে যাচ্ছে, যা শুনে জয়স খুব অবাক হয়ে যায়। এরপর ডক্টর কে দেখানো হয়। আসলে উনি ভাবছিল 11 সব বাচ্চাদেরকে কিডন্যাপ করছে, কিন্তু কেন করছে সেটা তার জানা ছিল না। এই জন্য তিনি মিলিটারি পুলিশদের অর্ডার করেন যে কোনো ভাবে হোক না কেন ম্যাক যেতে 11কে নিয়ে আসতে। একজন সেনা অবাক হয়ে ডক্টর কে জিজ্ঞেস করে একটা মেয়েকে ধরতে এতগুলো বাচ্চার জীবন ঝুঁকিতে রাখা কি ঠিক হবে? ডক্টর কে উত্তর দেয় কি ঠিক হবে না হবে সেটা আমি দেখবো, তোমার এটাতে নাক গলাতে হবে না। এরপর দেখানো হয় ডাস্টিনদের গাড়িটি ভেগনার বিশাল সে দেওয়ালের সঙ্গে ধাক্কা খায় আর তাদের গাড়িটা সেখানে আটকে যায়। এদিকে ম্যাক্স হলিকে গুহার ভেতরে নিয়ে যায় এবং জানায় যে সে আসলে বাস্তব জীবনে ঘুমায় আছে আর এই জায়গাটা হেনরির স্মৃতির ভেতরে। হলি যেটা দেখছে সবই তার মেমোরি আর হলি নিজেও সে স্মৃতির ফাঁদে আটকে গিয়েছে। হলি ম্যাক্সকে জিজ্ঞেস করে সে এখান থেকে বেরিয়ে যায় না কেন। ম্যাক্স ব্যাখ্যা করে যখন ভেগনা তাকে মারতে গিয়েছিল তার শরীর কমে চলে যায় এবং সে ভেগনার তৈরি স্বপ্নের দুনিয়ায় আটকে পড়েছে, মানে সে এখনো তার মস্তিষ্কে জীবিত আছে এবং সুযোগ পেলে সে এখান থেকে বের হতে পারে, কিন্তু যখনই বের হওয়ার চেষ্টা করে কোনো না কোনো ভাবেই সে বাইরে যেতে পারে না। ম্যাক্স হলিকে বলে এই স্বপ্নের জগৎ থেকে বের হওয়া খুবই কঠিন, তবে একবার আমি বের হওয়ার চেষ্টা করেছিলাম, তখন আমি অনুভব করেছিলাম লুকাস আমার পাশেই ছিল এবং আমার হাত ধরেছিল আর সে আমার পাশে বসে আমার প্রিয় গানটি বাজাচ্ছিল। এই গানের সুর ধরে আমি অনেকবার বের হতে চেয়েছি, কিন্তু যখনই আমি বের হয় সেই সুযোগটা পাই হঠাৎ করে লুকাস গানটি বন্ধ করে দেয় আর সেই মাত্র আমার বের হওয়ার সংযোগটাও ভেঙে যায় আর তখনই হেনরি আমাকে খুঁজে পায় এবং আমার পিছু ধাওয়া করে। তাই আমি দৌড়াতে দৌড়াতে এই গুহায় এসে লুকিয়ে পড়ি। কিন্তু যখন হেনরি আমাকে গুহায় ঢুকতে দেখে সে আর গুহায় ঢুকতে পারে না, কারণ এই গুহার সঙ্গে তার হয়তো কোনো ভয়ঙ্কর খারাপ স্মৃতি জড়িয়ে আছে। সেই খারাপ স্মৃতির কারণে সে এখানে প্রবেশ করতে পারেনি। তাই আমি ঠিক করেছি হেনরির হাত থেকে বেঁচে থাকতে হলে আমাকে এই জায়গাটাকে আশ্রয় বানাতে হবে। এরপর থেকে এই গুহাকে আমি আমার ঘর বানিয়ে নিই। এইদিকে উইলরা ভাবতে থাকে এইসব বাচ্চাদের উদ্ধার করবে কিভাবে, কারণ বাচ্চারা যদি সেখানে থাকে তাহলে তাদের প্রাণহানি হতে পারে। তারা প্ল্যান করে বাথরুমের পথ ধরে তারা ভেতরে যাবে। যেসব বাচ্চাদের হেনরি টার্গেট করেছে সেসব বাচ্চাকে তারা সেখান থেকে রেস্কিউ করবে এবং একটি নিরাপদ জায়গায় নিয়ে যাবে যেখানে হেনরি তাদের খুঁজে পাবে না। কিন্তু বাচ্চাদের এসব কিছু বোঝাতে মিলিটারি বেসে কাউকে
যেতে হবে, কিন্তু কে যাবে তারা জানতো না। এরপর তাদের মাথায় আসে ডেরেকের কথা। তারা ডেরেকে মিলিটারি বেসে পাঠিয়ে দেয়। পরের দিন ছেলেটি মিলিটারি বেসে পৌঁছিয়ে যায়। তখন মিলিটারি সেনারা তার দিকে এগিয়ে আসলে সে বলে, আমি স্কুলেরই ছাত্র, আমার সব সহপাঠী তোমাদের মিলিটারি বেসে বন্দী আছে, তাই তারাও তাকে ভেতরে নিয়ে যায়। আসলে ছেলেটি বুঝে গিয়েছিল সবার জীবন বিপদে রয়েছে, আর এই কারণে সে জয়েস, ন্যান্সি আর তাদের টিমকে সাহায্য করতে এসেছে, যাতে সে বাচ্চাদের ওয়াশরুমের পথ দিয়ে পালাতে সাহায্য করে। এদিকে জয়েস আর বাকিরা সেই টার্নেলে ঢুকে বাচ্চাদের উদ্ধার করতে এগিয়ে যায়। উইল আর মাইক দুজনই খুব আন্তরিকভাবে কথা বলছিল। রবিন এটা দেখে বুঝে ফেলে উইলও তার মতনই, মানে উইলের আগ্রহ মেয়েদের প্রতি ছিল না, বরং ছেলেদের প্রতি। এরপর রবিন আর উইল টার্নেলের ভেতরে কথা বলছিল। রবিন তাকে বলে যখন সে টিনেজারে পা দেয় তখন সে অনুভব করে যে সে অন্য মেয়েদের মতো নয়। 3 দিন আগে তার শৈশবের কথা মনে পড়ে, তখন সে খুবই নির্ভর আর স্বাধীন ছিল, আর তখন থেকে সে ভেবেছিল সে আর কাউকে ভয় পাবে না এবং কোনো কিছু লুকিয়ে রাখবে না। সে যেমন ঠিক তেমনই সে পারফেক্ট, তাই উইলকেও সে ভয় পেতে মানা করে। উইল তার কথায় অনেক প্রভাবিত হয়, আর যদি সে নিজের ভয়কে জয় করতে পারে তাহলে সেটা তার জন্যই ভালো হবে। তার কাছে রবিনের কথাগুলো অনেক অর্থপূর্ণ লাগে। এদিকে ডাস্টিন জানতে পারে যে যে দেওয়ালে তাদের আটকে রেখেছিল সেটি আসলে একটি গোল দেওয়াল, এবং সেই গোলাকার দেওয়াল গিয়ে মিলিত হয়েছিল মিলিটারি বেসের সঙ্গে, অর্থাৎ মিলিটারি বেসে অবশ্যই কোনো বড় ঘটনা ঘটেছে। এদিকে হপার আর 11 প্ল্যান করে যে তারা মিলিটারি বেসে যাবে, সেখানে গিয়ে তারা ভ্যাগনার মুখোমুখি হবে এবং তাকে মেরে ফেলবে। ঠিক তখনই ডাস্টিন ওয়াকি টকিতে যোগাযোগ করে এবং জানতে চায় যে তারা কোথায় আছে। হপার উল্টা জিজ্ঞেস করে তারা কোথায়। ডাস্টিন জানায় তারা নিজেরাও আপসাইড ডাউনে আটকা পড়েছে। হপার বলে চিন্তা করো না, আমি এখানেই আছি। এরপর 11 আর হপার মিলিটারি বেসের লাইব্রেরিতে পৌঁছিয়ে যায়, কিন্তু মিলিটারিরা এটা টের পেয়ে যায় এবং তাদের ক্রিপ্টোনাইট সিস্টেম সক্রিয় করে দেয়, যাতে 11 তার ক্ষমতা ব্যবহার করতে না পারে। আর ডক্টর কে কে মিলিটারি বাহিনী নিয়ে ভেতরে ঢুকে আসে। সেখানে সেই লোকটিও উপস্থিত ছিল যে 11 আর হপারের কাছ থেকে পালিয়ে এসেছে। এদিকে মিলিটারি বেসে যে জায়গা বাচ্চাদের রাখা হয়েছিল সেই ওয়াশরুমের ভেতরে তারা একটি গর্ত তৈরি করে ফেলে, আর তারা ডিরেক্টকে সিগন্যাল দেয়, কারণ তার বক্সের ভেতরে লুকিয়ে ছিল একটা অকি টকি। সে একে একে করে সব বাচ্চাদের পাঠাতে শুরু করে, যেসব বাচ্চারা হ্যান্ড্রিকে দেখেছিল, আর বাচ্চারা এক এক করে সে গর্তের মধ্যে ঢুকে যায়। কিন্তু ঠিক তখনই মাইক দেখেও সেখানে পানি লিক হয়ে গিয়েছে, যা তাদের জন্য বড় সমস্যা তৈরি করতে পারে। এইদিকে ডক্টর কে 11 কে দেখে বলে সে তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু 11 জবাব দেয় এবার সে এবং তার দলই মারা যাবে। অন্যদিকে হপার একে একে মিলিটারি কর্মীদের মারতে শুরু করে, কিন্তু ঠিক তখনই এক ক্রেচার তাকে চেপে ধরে, তার গলা অনেক জোরে চেপে ধরে। ডক্টরকে সেখানে আসে এবং তার কাছ থেকে কিছু তথ্য বের করানোর চেষ্টা করে। এদিকে উইল আর মাই সে পানি বন্ধ করার চেষ্টা করে, কিন্তু পানি কিছুতেই থামছিল না। আর ঠিক তখনই এক বাচ্চা তাদের দেখে ফেলে এবং মিলিটারিদের খবর দেয়। সাথে সাথে মিলিটারি বাহিনী বাথরুমে ঢুকে তাদের ধরে ফেলে। এইদিকে হপার নিজেকে ছাড়িয়ে ডক্টর কে কে ধরে ফেলে। এরপর হপার বলে সে ভেতরে যাচ্ছে ভ্যাগনাকে হত্যা করতে, কারণ তার ধারণা ভ্যাগনাকে মিলিটারি বেসে বন্দি করে রাখা হয়েছে এবং সে নিজের জ্যাকেটে বোমা লাগিয়ে রেখেছে, যাতে সে নিজে মারা গেলেও ভ্যাগনাকে ধ্বংস করতে পারে। 11 তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে থামে না এবং তাকে ভেতরে রেখে দরজা বন্ধ করে দেয়। এদিকে মিলিটারিরা সবাইকে ধরে ফেলেছিল, তবে কিছু বাচ্চাকে রবিন বাইরে নিয়ে গিয়েছিল এবং সে তাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই হঠাৎ লাইট গুলো জ্বলতে এবং নিভতে শুরু করে। উইল সবাইকে বলে ওই দানবগুলো চলে এসেছে। তখনই চারদিক থেকে পোর্টাল খুলে যায় এবং অনেকগুলো দানব বেরিয়ে এসে মিলিটারি সদস্যের ওপর আক্রমণ করে। লোকাসের সঙ্গে থাকা বাচ্চাদের ওপরেও তারা ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে ম্যারি আর রবিরও কিছু বাচ্চাকে নিয়ে পালাচ্ছিল, কিন্তু দানবগুলো তাদের উপরও আক্রমণ করে। এদিকে কিছুক্ষণ পর হপার দরজা খুলে ফেলে এবং 11 কে বলে আমরা ভেবেছিলাম ভেতরে ভ্যাগনা আছে, কিন্তু সে সেখানে নেই। 11 ভেতরে ঢোকার পর অবাক হয়ে যায়, কারণ সে এখানে ভ্যাগনা নয়, বরং তার বোন 8 কে দেখে, যার উপর ডক্টরকে পরীক্ষা নিরীক্ষা করছিল। মিলিটারি সেনারা দানবদের উপর আগুন ফেললে উইল কষ্টে কাতরাতে থাকে। আর ঠিক তখন একটি বিশাল পোর্টাল খুলে যায় এবং ভ্যাগনা নিজে বেরিয়ে আসে। সে সমস্ত মিলিটারি সদস্যকে হত্যা করে এবং তার দানবরা সব বাচ্চাদের উপর আক্রমণ করতে চলে যায়। ভ্যাগনা সঙ্গে সঙ্গে উইলকে তুলে নেয় এবং তাকে কাছে ডেকে বলে তুমি ছিলে প্রথম ছেলে যে আমাকে আমার গ্যাংয়ে জায়গা দিয়েছিলে। তোমার ভয়ের মাধ্যমে আমি বুঝেছিলাম বাচ্চারা কতটা দুর্বল, আর সেই ভয়কে কাজে লাগিয়ে আমি হকিন্সকে ধ্বংস করতে পারবো। তুমি ছিলে আমার প্রথম টার্গেট, কারণ তোমার মতো আরো অনেক দুর্বল বাচ্চা আছে যাদের এই দুনিয়ায় কোনো দরকারই নেই, তাই আমি তাদের সবাইকে আমার দুনিয়ায় নিয়ে যাচ্ছি। এ কথা বলে ভ্যাগনা আবারও সেখান থেকে চলে যায়। এরপর কয়েকটা দানব তার বন্ধুদের ওপর আক্রমণ করতে যাচ্ছিল, আর যেহেতু উইলের শরীরেও দানবের অণু আছে তাই সে সবকিছু দেখতে পাচ্ছিল। সে হঠাৎ করে জেগে ওঠে আর তার চোখ পুরোটাই সাদা হয়ে যায়। সে তার এক হাত
দিয়ে মাইকের মনস্টারকে আটকায়, অন্য হাত দিয়ে লুকাসের মনস্টারকে আটকায় এবং মাথা দিয়ে রবিনের মনস্টারকে আটকায়। এরপর অদ্ভুত এক শক্তির মাধ্যমে মনস্টারগুলোর হাত পা সবকিছু ভেঙে দেয়। মাইকে সবকিছু দেখে বুঝে যায় তার বন্ধুর ক্ষমতা ফিরে এসেছে। এরপর উইলের নাক দিয়ে রক্ত পড়তে থাকে, আর এখানেই আমরা বুঝতে পারি যে 11-এর মতো ক্ষমতা এখন উইলের মধ্যেও চলে এসেছে। আর এখানে স্ট্রেঞ্জার থিংস সিজন 5 এর প্রথম ভলিউমটি শেষ হয়ে যায়। তো এটার আরো একটি ভলিউম আছে যা বড়দিনে প্রকাশ পাবে। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে। আর আমি মনে করি অনেকে এই পর্যন্ত আমার কথাটা শুনেছেন, এই জন্য একটা কথা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। আর আজ হচ্ছে আমার জন্মদিন। আশা করি আমার জন্মদিন উপলক্ষে আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, অ্যান্ড লেটস কমেন্ট হ্যাপি বার্থডে টু মি।